আজকের ভিডিওতে জানবেন বারবার চেষ্টা করেও কেন সন্তান হচ্ছে না, বন্ধ্যাত্ব কি শুধু মহিলাদেরই সমস্যা না পুরুষরা সমানভাবে দায়ী, প্রাইমারি ইনফার্টিলিটি আর সেকেন্ডারি ইনফার্টিলিটির মধ্যে পার্থক্য কী, পিসিওডি বা পিসিওএস, থাইরয়েড, টিউব ব্লক নাকি শুক্রাণুর সমস্যা, কোনটি সমস্যা সব থেকে বেশি দায়ী এই ইনফার্টিলিটির জন্য, কোন পরীক্ষাগুলো না করালে চিকিৎসা একদমই শুরু করা উচিত না, এবং ভিডিওর শেষে অবশ্যই জানবেন সব থেকে বড় 7খানা ভুল যেগুলোর জন্য অনেক দম্পতি অজান্তে আজকে মূল্যবান সময়গুলো নষ্ট করছেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। হ্যালো এভরিওয়ান, আর বন্ধ্যাত্ব নয়, সঠিক চিকিৎসায় আপনিও মা বাবার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। আজকে টপিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্টিং টপিক্স। আমরা এটা শুধু একটা রোগ না, এটি হাজার হাজার পরিবারের স্বপ্ন, আশা এবং আবেগের সঙ্গে এই টপিক্সটা জড়িয়ে আছে। সেই বিষয়টি হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। অনেক দম্পতি বছরের পর বছর চিকিৎসা করাচ্ছে, কেউ আত্মীয় স্বজনের নানান কথা শুনে মানসিকভাবে ভেঙেও পড়ছে। হয়তো ফ্যামিলিতে 2 বছর 3 বছর 5 বছর বাচ্চা আসছে না, ছেলের ফ্যামিলিতে হয়তো মেয়েকে দোষারোপ করছে, মেয়ের ফ্যামিলিকে ছেলেকে দোষারোপ করছে। আজকে বলছে আমার মেয়ে সুস্থ, ছেলের প্রবলেমের জন্য বাচ্চা আসছে না। কোনো ফ্যামিলি বলছে আমার ছেলে সুস্থ, মেয়ের সমস্যার জন্য বাচ্চা আসছে না। এরকম একটা মানসিক দুশ্চিন্তা, মানসিক ডিপ্রেশন প্রচুর ফ্যামিলির মধ্যে আছে। এতে আস্তে আস্তে অবসাদগত এবং ডিপ্রেশন থেকে সুইসাইড অবধি পৌঁছে যাচ্ছে। প্রথমে একটা কথাই বলতে চাই, বন্ধ্যাত্ব মানে কিন্তু জীবন একদমই শেষ নয়। এটি কোনো অভিশাপ নয়, এটি একটি চিকিৎসার যোগ্য মেডিকেল কন্ডিশন। তবে সফল চিকিৎসার প্রথম ধাপ হলো আসল কারণ খুঁজে বার করা। সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য। তার কারণ হচ্ছে এই সমস্যা ম্যাক্সিমাম ফ্যামিলিতে এই সমস্যার মধ্যে ইদানিং সব থেকে বেশি আমরা দেখতে পাই। অন্তত এই ভিডিও দেখার পর এই প্রবলেম সলভ কী করে হবে, এই প্রবলেম সলভ করার জন্য কী প্রসেস আমাকে অবলম্বন করতে হবে, সব কিছুই বুঝতে পারা যাবে। এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। প্রথমে আমরা জানবো যে ইনফার্টিলিটিটা কি, বন্ধ্যাত্ব মানেটা কি। 1 বছর নিয়মিত অসুরক্ষিতভাবে সহবাস করলে, গর্ভধারণ না করলে তাকে ইনফার্টিলিটি বলা হয়। স্ত্রীর বয়স 35 বছরের বেশি 1 বছর অপেক্ষা করে 6 মাসের মধ্যে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাশয়ের সংখ্যা গুণমান সম্পূর্ণ কমতে শুরু হয়। প্রাইমারি ইনফার্টিলিটিটা কি? প্রাইমারি ইনফার্টিলিটি বলতে বোঝায় যে কোনোদিনও সে গর্ভধারণই করেনি, এটাকে প্রাইমারি ইনফার্টিলিটি বলা হয়। সেকেন্ডারি ইনফার্টিলিটি কাকে বলবো? সে গর্ভধারণ করেছিল, হয়তো অ্যাবর্শন হয়ে গেছে, বা একটা বাচ্চা তার আছে বা দুটো বাচ্চা আছে, তারপরে তার ফার্টিলিটি বা তারপরে কার বাচ্চা আসছে না, সেটাকে সেকেন্ডারি ইনফার্টিলিটি আমরা বলবো। প্রাইমারি ইনফার্টিলিটি যদি উদাহরণ আমরা দিই, তাহলে একটা দম্পতি 3 বছর ধরে বিবাহিত জীবন অতিবাহিত করছে, তারা কোনো সুরক্ষা ছাড়া, জন্ম নিয়ন্ত্রণ কোনো সুরক্ষা ছাড়া সহবাস মেলামেশা করছে, অথচ একবারও গর্ভধারণ হয়নি, এটাকে প্রাইমারি ইনফার্টিলিটি বলা হয়। এর কারণ হতে পারে ফিমেলদের ক্ষেত্রে পিসিওএস বা পিসিওডি সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ, বা টিউব ব্লক থাকতে পারে, বা শুক্রাণুর সমস্যা ছেলেদের ক্ষেত্রে থাকতে পারে, বা হরমোনের সমস্যা, হরমোনের বলতে থাইরয়েডের প্রবলেম যদি থাকে, প্রোল্যাক্টিন লেভেল যদি বাড়া থাকে, জন্মগত কিছু ত্রুটি যদি থাকে, তার কারণেও কিন্তু এই প্রাইমারি ইনফার্টিলিটি দেখতে পাই আমরা। সেকেন্ডারি ইনফার্টিলিটি কি? আমরা আগেই বললাম, সেকেন্ডারি ইনফার্টিলিটি বলতে বোঝায় আগে অন্তত একবার গর্ভধারণ হয়েছে, সন্তান জন্ম হয়েছে, বা গর্ভপাত হয়েছে, বা মিসক্যারেজ হয়েছে, বা একটোপিক প্রেগনেন্সি হয়েছে, তারপর থেকে গর্ভধারণ হচ্ছে না, এটাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলবো। উদাহরণ, একটা দম্পতির সন্তান আছে, এখন দ্বিতীয় সন্তানের জন্য তারা চেষ্টা করছে কিন্তু কোনো রকমভাবে আসছে না, অথবা তার একটা মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়েছিল, তারপরে চেষ্টা করেও কিন্তু বাচ্চা আসছে না, সেটাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলবো। এটা বেশিরভাগ কারণ দেখতে পাওয়া যায় টিউব ব্লক থেকে আসে। ফিমেলদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে, মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার পর, বা সেকেন্ডারি কোনো ইনফ্লামেশন কিছু হওয়ার পর অনেক সময় আসতে পারে। এন্ডোমেট্রিওসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ। থাইরয়েডের সমস্যা যদি হয় এবং শুক্রাণুর মান আস্তে আস্তে কমে যাচ্ছে, ওজন বৃদ্ধি হচ্ছে, ডায়াবেটিক হয়ে যাচ্ছে এবং জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে, সেডেন্টারি লাইফ লিড করছে, হাইফাই লাইফ লিড করছে, তারগুলো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেকেন্ডারি ইনফার্টিলিটির জন্য।
একটা ভুল ধারণা সব থেকে বেশি কি আছে, সন্তান না হলে শুধু দোষ মহিলাদেরই দেওয়া হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই সন্তান হচ্ছে না মানে মেয়েদেরই দোষ। কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে, একটা বাচ্চা হওয়ার জন্য সব থেকে বেশি 30 থেকে 40% দায়ী একটা পুরুষ। পুরুষ দায়ী যদি বাচ্চা না হয় 30 থেকে 40%, সেরকম 30 থেকে 35% দায়ী একটা মহিলা, এবং বাকি 10 থেকে 20% কোনো কজ থাকে না, আনইউজুয়াল বা ইডিওপ্যাথিক কজ থাকে, যার কারণে বাচ্চা হতে যায় না। তো শুধু শুধু মেয়েদের দোষ না দিয়ে, এখন আধুনিক জীবন যেমন চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত, অবশ্যই ইনভেস্টিগেশন বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। ডেফিনেটলি ইনফার্টিলিটি থেকে বন্ধ্যাত্ব চেঞ্জ করে অবশ্যই বাবা মা হওয়া যায়। মহিলাদের গর্ভধারণ না হওয়ার জন্য কি কি কারণ সব থেকে বেশি, সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইদানিং সব থেকে বেশি আমরা দেখতে পাই সেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস। এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে, আমারও চ্যানেল থেকে অনেক ভিডিও আপনি দেখতে পাবেন। এই পিসিওডিটা কি কারণ ডিটেলস ওখানে বলা আছে, আমি লিঙ্ক অবশ্যই কমেন্টে দেবো, তাহলে অবশ্যই আপনারা কনফার্ম হয়ে যাবেন যে পিসিওডি বা পিসিওডির জন্য কি কারণে ইনফার্টিলিটি হচ্ছে। পিসিওডি বা পিসিওএস হলে নিয়মিত মাসিক হয় না, অনিয়মিত থাকে, মাসিকে অনিয়ম, ওজন বৃদ্ধি হয়ে যায়, ব্রণ হয়, অতিরিক্ত লোম গজায়, এবং পিসিওএস হওয়ার মধ্যে কারণ মেন ফ্যাক্টরটা হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোতে পারে না, যে ডিম্বাণুগুলো আস্তে আস্তে বড় হয়ে সেটা সিস্ট আকারে পরিণত হয়, সেটাকে আমরা পিসিওডি বা পিসিওএস বলবো আমরা। ওভুলেশন যদি প্রবলেম থাকে, পরিপক্ক ডিম্বাণু বের না হলে অনেক সময় এই সমস্যা আসতে পারে। ফ্যালোপিয়ান টিউব ব্লক, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ডারি ইনফার্টিলিটির ক্ষেত্রে বললাম, তার কারণটা হচ্ছে টিউব ব্লক যদি থাকে, শুক্রাণু বা ডিম্বাণুর মিলন কিন্তু বাধাগ্রস্ত হতে পারে, এবং সংক্রমণ তার জন্য স্পেশালি এটা কখন হয়, আফটার এন্ডোমেট্রিওসিস অপারেশন হয়েছে বা কোনো অপারেশন হয়েছে বা আর কোনো সমস্যা সেকেন্ডারি ইনফ্লামেশন হয়েছে, তার জন্যই আমরা সব থেকে বেশি এই টিউব ব্লক বা ফ্যালোপিয়ান টিউব ব্লক সব থেকে বেশি আমরা দেখতে পাই। এন্ডোমেট্রোসিস ইদানিং সব থেকে বেশি আমরা দেখতে পাই, ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট কারণ। এন্ডোমেট্রোসিস নিয়ে আমার ভিডিও আছে, আমি ডিটেলস বলা আছে, আপনারা ওখানে গেলে সম্পূর্ণ ডিটেলস আমি তার লিঙ্কও শেয়ার করব। জরায়ুর আস্তরণের মধ্যে টিস্যু জরায়ুর বাইরে বেড়ে ওঠে, যে আমাদের মাসিক যে এন্ডোমেট্রিয়াম যেটা মাসিক করে, সেই মাসিকটা এন্ডোমেট্রিয়াম যে সেল আছে, সেই সেলটা বাচ্চা থলির বাইরেও কিন্তু আস্তে আস্তে গজানো শুরু করে, এবং তীব্র মাসিকের সময় ব্যথা, সহবাসের সময় ব্যথা এবং ইনফার্টিলিটি, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ। ফাইব্রয়েড, ইউট্রাইন ফাইব্রয়েড ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ, যার কারণে কিন্তু আমরা এই ইনফার্টিলিটি হওয়ার সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কারণ। থাইরয়েডের সমস্যা, স্পেশালি থাইরয়েডের সমস্যা যদি হয়, তাহলে মাসিক ওভুলেশনে একটা প্রভাব পড়তে পারে, তার জন্য সমস্যা হয়। পোল্যাকটিনের সব থেকে ওভুলেশন প্রবলেম ব্যাহত করতে পোল্যাকটিন বেশি যদি হয় তো, এবং অবশ্যই বয়স একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফিমেলদের বয়স যদি 35 বছরের উপর হয়, তাহলে ফার্টিলিটি দ্রুত কমতে থাকে এবং সমস্যা আস্তে আস্তে বাড়তে শুরু হয়। তো এই কারণগুলো ফিমেলদের ক্ষেত্রে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ইনফার্টিলিটির জন্য। আর একটা কারণ কনজেনিটাল অ্যানোমালি যদি থাকে, যদি ইউট্রাসই না থাকে, ভ্যাজানাল ক্যানেল থেকে দেখা যায় ইউট্রাস ফ্যালোপিয়ান টিউবই হয়তো জন্মগতভাবে নেই, এই কারণগুলো যদি থাকে, তাহলে এই কারণগুলো মোস্টলি ইম্পর্টেন্ট কারণ এই প্রাইমারি ইনফার্টিলিটির জন্য, বা মেয়েদের সব থেকে ইম্পর্টেন্ট এই কারণগুলোর জন্য ইনফার্টিলিটি দেখতে পাওয়া যায় আমরা। পুরুষদের কি কি কারণ দায়ী? পুরুষদের সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে লো স্পার্ম কাউন্ট, যেটা স্পার্ম সেমিনাল ফ্লুইডের মধ্যে যে স্পার্ম শুক্রাণু থাকছে তার পরিমাণটা কমে যাচ্ছে, কাউন্টটা কমে যাচ্ছে, সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট কারণ ছেলেদের জন্য এই ইনফার্টিলিটি হওয়ার জন্য। পুয়ার মর্টালিটি, শুক্রাণু ডিম্বাশয় অবধি পৌঁছাতেই পারছেন না, খুব দুর্বল, সেটা একটা কারণ। অ্যাবনর্মাল মরফোলজি, শুক্রাণুর গঠনটা অস্বাভাবিক যদি হয় তাহলেও হতে পারে। ভেরিকোসিল, অন্ডকোষের শিরা ফুলে গেছে, কিছু পুরুষে স্পার্ম প্রোডাকশন কোয়ালিটি প্রভাব ফেলতে পারে, এবং অবশ্যই যদি দেখা যায় যে অন্যান্য কারণের মধ্যে হরমোনাল কিছু কারণ থাকে, কিছু মেডিসিন থাকে, কিছু সংক্রমণ থাকে, অতিরিক্ত যারা অ্যালকোহল খায়, অতিরিক্ত যারা স্মোকিং করে, ডায়াবেটিক যারা, প্রচণ্ড ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো, মেল ইনফার্টিলিটি আমরা সব থেকে বেশি দেখতে পাই। আমরা পরীক্ষা নিরীক্ষা কি করব, ইনভেস্টিগেশন কি ওই মুহূর্তে করা দরকার? মহিলাদের ক্ষেত্রে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, প্রথমে একটা ইউএসজি আমরা করব। ইউএসজি করলে কি হতে পারবে? ইউএসজি করলে অন্তত দেখতে পারবো ফাইব্রয়েড আছে কি নাকি, ইউটেরাসটা নর্মাল অ্যানাটমি ঠিকঠাক আছে নাকি, ইউটেরাসে কোনো কনজেনিটাল কোনো প্রবলেম আছে নাকি, ফাইব্রয়েড ইউটেরাসের মধ্যে কিছু আছে নাকি, এবং অবশ্যই দেখতে পারবো যে ওভারিয়ান কিছু সিস্ট আছে নাকি। ওভারিয়ান সিস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইউএসজি করার পর থেকে আমরা অন্তত কনফার্ম হতে পারবো। একটা ফলিকুল স্টাডি করতে পারবো, তার সাথে থাইরয়েড প্রোফাইল, থাইরয়েড টেস্ট আমি একটা করতে পারবো। এইচএসজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচএসজি করলে আমরা টিউব দুটো ব্লক আছে এখানে নাকি কনফার্ম কিন্তু বুঝতে পারবো আফটার এইচএসজি ইনভেস্টিগেশন।
এবং প্রোল্যাকটিন টেস্ট করলেও আমরা প্রোল্যাকটিন লেভেলটা কম আছে না বেশি আছে সেটা কনফার্ম হতে পারবো। এবং তার সাথে সাথে ফ্যালোপিয়ান টিউব খোলা আছে কিনা এইচএসজি আমরা আগেই বললাম, এই একমাত্র ফ্যালোপিয়ান টিউব খোলা আছে না বন্ধ আছে সেটা দেখার জন্য এইচএসজি সব থেকে প্রাইম ইনভেস্টিগেশন। এটা না করলে আমরা কোনো রকমভাবে জানতে পারবো না। অনেক সময় ল্যাপ্রোস্কোপি করা হয়, কিন্তু এইচএসজি সব থেকে ইম্পর্টেন্ট একটা কারণ। পুরুষদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পার্ম কনসেন্ট্রেশন, মোটিলিটি, মরফোলজি সমস্ত বিষয়ে দেখা হয়। অস্বাভাবিক রিপোর্ট পেলে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই নেওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে প্রোল্যাকটিন লেভেলটা দেখা দরকার, টেস্টোস্টেরন লেভেলটা দেখা দরকার, এবং থাইরয়েড প্রোফাইল, অবশ্যই থাইরয়েড লেভেলটা দেখা দরকার। তার ক্ষেত্রেও তার জন্য এই সমস্যাগুলোর জন্য কিন্তু পুরুষদের ইনফার্টিলিটি হতে পারে, পুরুষরা কারণ হয়ে উঠতে পারে এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের জন্য। চিকিৎসা কি? প্রথম কথা হচ্ছে যে ইনফার্টিলিটির জন্য সমস্ত প্যাথি, সমস্ত মেডিসিন দাবি করে যে আমাদের কাছে ওয়েলস ট্রিটমেন্ট আছে। আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, আমার হোমিওপ্যাথিক্যালি আমাদের কাছে প্রচুর ভালো ভালো চিকিৎসা আছে, কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে অ্যাবনর্মাল ক্ষেত্রে, কনজেনিটাল অ্যানোমালি যদি থাকে, এবং যদি টিউবাল ব্লক, যদি খুব বোথ সাইডে টিউবাল ব্লক থাকে, যদি তার জন্য কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু সার্জারির প্রয়োজন আছে, বা সেগুলোর ক্ষেত্রে মডার্ন মেডিসিনের প্রয়োজন আছে। কিন্তু ওভারঅল ওভারিয়ান সিস্ট বলুন, তার সাথে ফাইব্রয়েড বলুন, তার সাথে এন্ডোমেট্রিওসিস বলুন, তার সাথে পুরুষদের স্পার্ম কাউন্ট কমে যাওয়া বা কনসেন্ট্রেশন কমে যাওয়া বা মর্টিলিটি কমে যাওয়া, সেই কারণগুলোর জন্য অবশ্যই হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মেডিসিন আছে। আমার প্রচুর ভিডিও আছে, আমি ফেসবুকের লিঙ্ক আমার এই কমেন্টে দেব, বা আমি ডেসক্রিপশানে দেব। আপনারা ফেসবুকে গেলেও বুঝতে পেরে যাবেন। আমার প্রচুর পেশেন্ট এরকম যারা আছে ইনফার্টিলিটি, যারা প্রচুর পেশেন্ট আছে বা বন্ধ্যাত্বের পেশেন্টে, তারা 4 মাস 5 মাস ওষুধ খাওয়ার পর কিন্তু আবার বাবা মা হয়েছে। আমরা দেখেছি হোমিওপ্যাথিক ম্যাজিক, যে হোমিওপ্যাথি এভরিথিং, এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি পসিবল করতে পারে। অবশ্যই পেশেন্টের কোঅপারেশন কিন্তু প্রয়োজন পড়ে। স্পেসিফিক ওষুধ তো কিছুই না, তার জন্য অবশ্যই স্ট্রেকিংয়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োজন, ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। ইনভেস্টিগেশন ইউএসজি বলুন, তার সাথে এইচএসজি বলুন, থাইরয়েড টেস্ট বলুন, প্রোল্যাকটিন বলুন, বাকি সিমেন অ্যানালাইসিস বলুন, সমস্ত ইনভেস্টিগেশন দরকার আছে। তারপরে ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কিন্তু আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো, এবং অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসায় বাবা মা হওয়া যায়, এবং বন্ধ্যাত্বটাকে হারিয়ে কিন্তু অবশ্যই বাবা মা আমরা স্বাদ পেতে পারবো। যত দিন যাচ্ছে চিকিৎসা উন্নত হচ্ছে, আইভিএফ হচ্ছে। আইভিএফ কখন থেকে আমরা অ্যাডভাইস করতে পারি? স্পেশালি বোথ সাইড টিউব ব্লক আছে, গুরুতর মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি হচ্ছে, ডিমিনিশড ওভারিয়ান ডিজার্ভ হচ্ছে, যে কোনো ক্ষেত্রে সার্জারি, গাইনোকোলজির প্রবলেম হচ্ছে, যার ক্ষেত্রে কোনো রকমভাবে পসিবল হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের আইভিএফও অপশন আছে। আইভিএফ করলেও কিন্তু বাচ্চা আমাদের আসে, প্রচুর প্রমাণ আছে, এবং অবশ্যই গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট না করলে কিন্তু এটা হয় না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক রোগ নির্ণয় এবং মূল্যবান সময় নষ্ট না করা। আমরা অনেকেই কিন্তু ডিপ্রেশন, অনেকেই কিন্তু ডিসিশন নিতে পারি না, আমরা দোষ দিতে ব্যস্ত থাকি। এটা না করে আমরা নিয়ারেস্ট কোয়ালিফাইড ডক্টরের সঙ্গে কনসাল্ট নেব, এবং অবশ্যই ইনভেস্টিগেশন করব, এবং আমরা ইনভেস্টিগেশন করে ডাক্তার যে সিস্টেমে ট্রিটমেন্ট করবে সেই সিস্টেমটা আমরা ফলো করব। মনে রাখতে হবে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হয়, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং এই জিনিসগুলো না মানলে আমাদের ফার্টিলিটি রেট কিন্তু কমে যাবে আস্তে আস্তে। কী জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে? প্রথম কথা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে অ্যালকোহল আমাদের বর্জন করতে হবে, স্মোকিং বর্জন করতে হবে, আমাদের সেডেন্টারি লাইফ থেকে আমাদের উঠে আসতে হবে, এক্সারসাইজ করতে হবে, যারা ডায়াবেটিক চিকিৎসা করাতে হবে, এবং অবশ্যই কিন্তু এক্সারসাইজ আমাদের ডেইলি করতে হবে, অন্তত 15 থেকে 20 মিনিটস। এতে আমাদের ফ্যাট, এতে আমাদের ডায়াবেটিক কমবে, এতে আমাদের ওবেসিটি কমবে, আস্তে আস্তে কিন্তু স্পার্ম কোয়ালিটি আমাদের বাড়বে, এতে আমাদের ইনফার্টিলিটি রেটটাকে আস্তে আস্তে ফার্টিলিটির দিকে ফিরে আসবে, এবং আমরা অবশ্যই বন্ধ্যাত্ব থেকে বাবা মার দিকে ফিরে আসবো। মেয়েদের ক্ষেত্রে কি করব? নাইট ওয়াচিং বাদ দেব, ওবেসিটি যারা আছে, এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের লাইফস্টাইল, আমাদের ডায়েট মেনটেন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই প্রবলেম সলভ করার জন্য। কারণ ওভারিয়ান সিস্ট যদি হয়, ওভারিয়ান সিস্ট বা পিসিওডি বা পিসিওএস হলে আমাদের প্রচুর হারে আমাদের ওবেসিটি আস্তে আস্তে বাড়তে থাকে। তার কারণটা হচ্ছে ইনসুলিন লেভেলটা আস্তে আস্তে আরও আমাদের ইনসুলিন আরও এক্সাজারেশন হয়, তখন বাড়তে শুরু হয়, প্রচুর পরিমাণে আমাদের তখন অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়, তার জন্য আমাদের মুখে লোম বা বিভিন্ন জায়গায় লোম হয়, এবং মেল কিছু ক্যারেক্টার আমাদের মধ্যে প্রেজেন্ট থাকে। তো এই জিনিসগুলো আমাদের চেঞ্জ যদি না করি, তাহলে কোনো রকমভাবে শুধু মেডিসিন খেলে আমরা ইনফার্টিলিটি থেকে ফার্টিলিটি হওয়া সম্ভব না। অবশ্যই লাইফস্টাইল, অবশ্য কিছু জিনিস আমাদের মানা উচিত, তাহলে ডেফিনেটলি ইনফার্টিলিটি থেকে ফার্টিলিটি আমরা ফিরে আসবো। বাবা মার অবশ্যই স্বপ্ন আমাদের স্বপ্ন বাবা মা অবশ্যই আমরা হতে পারবো, এবং আমাদের মুখে হাসি ফিরে আসবে। সব থেকে 7খানা ভুল, যে ভুলগুলোর জন্য আমরা কিন্তু সব থেকে বড় বিপদে পড়ি, বা আমাদের ইনফার্টিলিটি রেটটা আস্তে আস্তে বাড়ে বা বন্ধ্যাত্বতা বাড়তে থাকে। কি ভুল?
শুধু ইনভেস্টিগেশন স্ত্রীকে করানো বা ট্রিটমেন্ট স্ত্রীকে করানো, বা কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকেই ট্রিটমেন্ট করানো বা পুরুষদের ইনভেস্টিগেশন করানো, গুগল দেখে বা বন্ধুদের কাছ থেকে দেখে বা ভিডিও দেখে আমরা ওষুধ খাওয়ানো, বছরের পর বছর পরীক্ষা না করিয়া শুধু শুধু সময় নষ্ট করা, 35 বছর পরও চিকিৎসা দেরিতে করা, এবং ধূমপান, ডায়াবেটিক, মোটাসোটা যারা অনিয়মিত জীবনযাত্রা করে গুরুত্ব না দেওয়া, এবং অবশ্যই প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নেওয়া, এই 7খানা সমস্যা, 7খানা বড় ভুল আমরা করে থাকি। তার জন্যই কিন্তু ইনফার্টিলিটি রেটটা দিনে দিনে সব থেকে বেশি আস্তে আস্তে বাড়ে। সর্বশেষ একটাই কথা বলবো, বন্ধ্যাত্ব কোনো অভিশাপ না, এর মধ্যে অনেক কারণ আছে, এবং অবশ্যই আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কারণকে খুঁজে বার করা। অনেক দোষারোপ হয়েছে, আপনি আপনার হাজব্যান্ডকে দোষারোপ করছেন, আপনি আপনার ওয়াইফকে দোষারোপ করছেন। আর দোষারোপ নয়, অবশ্যই নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড ডাক্তারের কাছে চলুন, আমরা যাই, এবং অবশ্যই ডাক্তার যা যা কনসাল্ট দিচ্ছে, ডাক্তার যা যা ইনভেস্টিগেশন দিচ্ছে, ইনভেস্টিগেশনগুলো করুন, এবং যা যা মেডিসিন প্রেসক্রাইব করছে অন্তত 3 থেকে 4 মাস আপনারা ওষুধ খান, সেডেন্টারি লাইফ থেকে উইথড্র করুন, এক্সারসাইজ করুন, ডায়াবেটিক যারা আছেন ডায়াবেটিক থেকে অবশ্যই ডায়েট মেনটেন করুন, এবং অবশ্যই স্মোকিং, অ্যালকোহল, ফাস্ট ফুড এগুলো বর্জন করুন। দেখবেন ইনফার্টিলিটি কোনোদিনও জিততে পারবে না, বন্ধ্যাত্ব কোনোদিনও জিততে পারবে না, আমরা অবশ্যই বাবা মা হতে পারবো এবং ইনফার্টিলিটিকে হারাতে পারবো। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য, শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও প্রচুর হেল্পফুল সবার ক্ষেত্রে ডেফিনেটলি হবে, অন্তত ইন্সপায়ার হবে যে ইনফার্টিলিটির জন্য কী কী কারণ হতে পারে, এটা ভিডিও দেখার পর ডেফিনেটলি কিন্তু বুঝতে পারবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।